ইনা অবাক চোখে অরণ্যর দিকে তাকিয়ে থাকে। সাফায়াতের কথা অরণ্য কি করে জানে? ইনা এই বিষয়ে অরণ্যর সাথে কোনো কথা বলে নাই বা আলোচনা করে নাই। তাহলে কি অরণ্য ইনার উপর গুপ্তচর লাগিয়ে নজর রাখছে? আর ইনার নানার ঠিকানা অরণ্য কোথা থেকে জানল? এই সব ঘটনার পিছনে কোথাও অরণ্য আসল অপরাধী না তো? ইনা মনে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, অরণ্য, আপনি কি করে সাফায়াতের বিষয়ে জানতে পারলেন? আপনি কি আমার উপর লুকিয়ে নজর রাখছেন? আমি আপনার সেও, তাই এসব ঘটনার পিছনে আপনার কোনো ষড়যন্ত্র নাই তো? ইনার কথা শুনে অরণ্য ওর দিকে থেকে দূরে সরে যায়, এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখতে থাকে। অন্যদিকে ইনা অরণ্যর উত্তরের অপেক্ষা করছে, কিন্তু সেই বিষয়ে অরণ্যর কোনো ধ্যান নাই। ইনা এইবার ভ্রু কুঁচকে অরণ্যকে জিজ্ঞেস করে, অরণ্য, আপনি আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন? আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা কি দেখ যাচ্ছেন? ইনার কথা শুনে অরণ্য পিছনে ফিরে তাকিয়ে বলে, অবশ্যই আমার এই সুদর্শন চেহারা দেখছি। সত্যি আমি এত সুন্দর কোথাও আমার উপর সুন্দরী মেয়েদের নজর না লেগে যায়? অরণ্যর কথায় ইনা যথেষ্ট বিরক্ত হয়েছে। সে কি জিজ্ঞেস করছে আর অরণ্য কি উত্তর দিচ্ছে? ইনা এগিয়ে গিয়ে আয়ানার সামনে থেকে অরণ্যর হাত ধরে পিছনের দিকে ঘুরিয়ে দেয়। অরণ্য শান্ত হয়ে ইনার দিকে তাকিয়ে থাকে, কিন্তু ইনা রাগী কণ্ঠে বলে, অরণ্য, আমার কথার উত্তর দেন। আপনি কি সত্যি আমার বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র করেছেন? আর সাফায়াত মামার বিষয়ে আপনি কি জানেন? নানু বাড়ির ঠিকানা কে দিয়েছে আপনাকে? ইনার কথা শুনে অরণ্য ওর দিকে এগিয়ে যায়, এরপর ইনার কাছে গিয়ে শান্ত গলায় বলে, ইনা, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, তাই আপনাকে শাস্তিও আমি দিতে চাই না। আর সাফায়াতের বিষয়ের সব তথ্য আমার কাছে আগে থেকে আছে, কারণ আপনার বিষয়ের সকল ইনফরমেশন বিয়ের আগে আমি জেনে নিয়েছি। রূপনগর, আপনার নানা বাড়ি, সেখানে গেলে অনেক তথ্যর বিষয়ে জানতে পারবেন। অরণ্য, রূপনগর গেলে কি তথ্য পাওয়া যাবে? সাফায়াত মামা গেছে অ্যাক্সিডেন্ট, আর 5 বছর আগে বার্ধক্যের কারণে নানাও মারা গেছে। এখন সেখানে গেছে, কার কাছ থেকে কি তথ্য পাওয়া যাবে? ইনা, আপনার মামার মৃত্যু স্বাভাবিক না, কারণ ওনার মৃত্যুর পর কেউ অফিসের এমডির দায়িত্ব পালন করেছে। হয় আপনার মামার মৃত্যুর ঘটনা সাজানো, না হয় আপনার আড়ালে অন্য কোনো সেও আছে যে এখনো আগন্তুক। অরণ্যর কথায় সম্মতি জানায় ইনা। অরণ্যর বলা প্রতিটা কথায় যুক্তি আছে। সত্যি তার মামার মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য তাকে জানতে হবে। সাফায়াতের মৃত্যুর পর নিশ্চয়ই তার কবর দেওয়া হয়েছে রূপনগরে, সেখানে গেলে আসল সত্যি জানা যাবে। আর গ্রামের মানুষ তার নানা আর মামার বিষয়ে তাকে নতুন তথ্য দিতে পারে। আর সব থেকে জরুরি বিষয়ে ইনা কখনো তার নানার বাড়ি যায় নাই, তাই সেখানে বেরিয়ে আসাও হবে। ইনা কথাটা ভাবে, এরপর সে বিছানায় বসে এসএসসি কোম্পানির কাগজ আরো ভালো করে দেখতে থাকে। রাত প্রায় 12টা। অরণ্য সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ইনাজার চোখে ঘুম নাই। সারাদিন এই সাফায়াত নাম নিয়ে এত চিন্তা করেছে যে তার এখন মাথা ব্যথা করছে। যদি এখন এক কাপ কফি না খায় তাহলে সে শান্তি পাবে না। ইনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, এরপর ধীরে ধীরে দরজা খুলে রুম থেকে বের হয়ে যায়। ইনা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার সময় অনুভব করে তার পিছনে একজন মানুষের ছায়া আসছে। ইনা ভয় পেয়ে শুকনো ডুব গিলে সে অতি সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ইনা দেখে সেই মানুষ সিঁড়ি দিয়ে তার সাথে নিয়ে নেমে আসছে। ইনা একটু দাঁড়িয়ে নিজেকে শান্ত করে, এরপর পিছনে ফিরতে গেলে সে কারো বুকের সাথে ধাক্কা খায়। ইনা চোখ খুলে দেখে তার সামনে অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্য, ইনা, কি করছেন আপনি এত রাতে এখানে? অরণ্য, আপনি তাহলে কি এতক্ষণ আপনি আমার পিছনে আসছিলেন? আমি আসলে আমার ঘুম আসছিল না, তাই চোখ বন্ধ করে শুয়েছিলাম। তখন আপনাকে রুমের দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখলাম, যার জন্য আপনার পিছনে এসেছি। আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম। ইনা কথাটা বলে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার ভয় করছে একা যেতে। ইনা আবার ফিরে আসে অরণ্যর কাছে, ওর হাত ধরে বলে, অরণ্য, চলুন না কফি খেয়ে। আমার অনেক মাথা ব্যথা করছে, প্লিজ চলুন। ইনার কথা অরণ্যর কান অবধি পৌঁছায় নাই, কারণ অরণ্য এখন তার হাতে থাকা ইনার হাতকে দেখে যাচ্ছে। ইনা খুব শক্ত করে অরণ্যর হাত ধরে আছে, যেন অরণ্যর হাত ছেড়ে দিলে সে পালিয়ে যাবে। ইনার চেহারার কি অদ্ভুত মায়া আছে, যা সবসময় অরণ্যকে মুগ্ধ করে। ইনার প্রতি নেশা কাজ করে অরণ্যর। অরণ্যর ভাবনার মাঝে ইনা তার হাত শক্ত করে ধরে রান্নাঘরে নিয়ে যায়।
ইনা রান্নাঘরের চুলায় চায়ের কাপ বসিয়ে দেয়। অরণ্য ইনার দিকে তাকিয়ে থাকে। ইনা মাথার চুল সুন্দর করে বেঁধে নেয়, এরপর কফি তৈরি করতে থাকে। ইনা বলে, অরণ্য, আপনি কফি খাবেন? আমি কি আপনার জন্য 1 কাপ কফি তৈরি করব? ইনা, আপনি দিলে আমি বিষও খেতে নিতে পারি। যদি কি সত্যি সত্যি কফির মধ্যে বিষ মিশিয়ে দেয়? আমি ও সত্যি সত্যি আমার হাতে বিষ খেয়ে নিব। অরণ্যর কথা শুনে ইনা মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে, এরপর সে কফি তৈরির দিকে আবার মনোযোগ দেয়। প্রায় 10 মিনিট পর কফি তৈরি হয়। ইনা কফির কাপ অরণ্যর হাতে দেয়। এরপর নিজের এক হাতে কফি নিয়ে খেতে থাকে। ইনা বলে, অরণ্য, কফি কেমন হয়েছে? অনেক ভালো। দেখতে হবে না কে তৈরি করেছে। আমার বউ তৈরি করছে। অরণ্য আর ইনার খুনসুটির মধ্যে তারা কফি খাওয়া শেষ করে এরপর রুমে ফিরে আসে। সেখানে এসে ইনা বেডে শুয়ে পড়ে। অরণ্য গিয়ে তার সোফায় শুয়ে পড়ে। অরণ্য আর ইনা একে অপরের দিকে তাকিয়ে থাকে, তাদের এক জোড়া চোখের মিলন হয়। ইনা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। অরণ্য অল্প সময় ইনার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। সত্যি কি নিষ্পাপ মুখ, যেন অজস্র মায়া তৈরি কোনো হুড়পড়ি। সকাল হয়ে যায়। অরণ্য আর ইনা ঘুম থেকে উঠে পড়ে ইনা কারভার থেকে কাপড় নিয়ে নিজের ব্যাগে গুছিয়ে রাখতে থাকে। অরণ্য গোসল করতে ওয়াশরুমে যায়। এর প্রায় 10 মিনিট পর অরণ্য দেখে সে কাপড় নিয়ে আসতে ভুলে গেছে। অরণ্য বাহিরে থাকা ইনায়াকে ডাক দেয়। ইনা, আমার কারভার থেকে কাপড় এনে দেন একটু। আমি জামা কাপড় নিয়ে আসতে ভুলে গেছি। অরণ্যর ডাক শুনে ইনা কাপড়ই নিয়ে আসে। এরপর অরণ্যর ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে তাকে ডাক দেয়। অরণ্য হাত বাড়িতে দেয়। ইনা তার হাতে কাপড় দেয়, কিন্তু অরণ্য ভুল করে ইনার হাত ধরে ওকে সহ ওয়াশরুমের ভিতরে নিয়ে আসে। ইনা অবাক হয়ে বলে, অরণ্য, কি করছেন আপনি? অরণ্য যখন বুঝতে পারে সে ভুল করে ইনার হাত ধরে তাকে ভিতরে নিয়ে এসেছে, তখন অরণ্য বলে, সরি সরি ইনা, আসলে আমি খেয়াল করি নাই। ওয়াশরুমের ঝর্ণা থেকে পানি পড়তে থাকে, যার কারণে অরণ্য আর ইনার কথার মধ্যে ওরা দুইজন ভিজে যায়। ইনার রাগী দৃষ্টিতে অরণ্যর দিকে তাকিয়ে থাকে। ঠিক তখন অরণ্যর চোখ যায় ইনার ভিজে যাওয়া শরীরের দিকে। ইনা ভিজে যাওয়ার কারণে তার শরীরের শাড়ি শরীরের সাথে লেপ্টে গেছে। ইনায়াকে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে, যা দেখে অরণ্যর শুকনো রূপ গিলে। অরণ্য জীবনের প্রথম কোনো নারীকে এমন করে দেখছে। অরণ্য নিজের সরিয়ে নেয় ইনার উপর থেকে, তবে তার চোখ যায় ইনার ভিজে যাওয়া ঠোঁটের দিকে। ইনার ভিজে যাওয়া ঠোঁট অরণ্যকে বড্ড বেশি আকৃষ্ট করছে। অরণ্য হাত দিয়ে ইনার গাল টাচ করে। ইনা কিছুটা কেঁপে ওঠে। অরণ্য ইনার কপালে ভিজা চুল কানের পিছনে গুজে দেয়। অরণ্য যখন ইনার ঠোঁটের কাছে এগিয়ে যাবে তখন ইনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অরণ্য, কি করছেন আপনি? ইনার কণ্ঠ শুনে অরণ্যর হুঁশ ফিরে আসে। সে দূরে সরে যায় ইনার থেকে। ইনা তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। অরণ্যর নিজের উপর রাগ হচ্ছে। সে কি করেছিল একটু আগে? নিজের স্ত্রীকে এত কাছে দেখে হয়তো কোনো পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। অরণ্যর সাথে হয় তো তাই হয়েছে। প্রায় 10 মিনিট পর অরণ্য গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে ইনা এতক্ষণ ভিজা শরীরে দাঁড়িয়েছিল। অরণ্য ইনার দিকে একবার তাকায়। ওয়াশরুমে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায় তার। নিজের চোখ সরিয়ে নেয় ইনার উপর থেকে। ইনা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ইনা গোসল শেষ করে বাহিরে এসে দেখে অরণ্য হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। অরণ্য তার পিছনে ইনায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে থাকা হেয়ার ড্রায়ার ইনার দিকে বাড়িয়ে দেয় আর বলে, ইনা, তাড়াতাড়ি চুল শুকিয়ে নেন। চুল বেশি সময় ভিজে থাকলে ঠান্ডা লাগতে পারে। অরণ্যর হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে ইনা তার চুল শুকিয়ে নিতে থাকে। অরণ্য নিচে চলে যায় খাবার খেতে। ইনা রেডি হয়ে নিচে যায়। সেখানে সায়মা অপেক্ষা করছিল তাদের জন্য। এই বাড়িতে খুব অল্প মানুষ থাকে, তাদের মধ্যে বন্ডিং খুব ভালো না, যার জন্য ইনার ভালো লাগে না। চৌধুরী বাড়ির সকল সদস্যকে সে ভীষণ মিস করে। সেখানে কাটানো সুন্দর মুহূর্ত তার মনে পড়ে। ইনা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তাকে দেখে সায়মা এগিয়ে আসে। সায়মা বলে, ভাবি, তুমি এত দেরি কেন করলে খাবার খেতে আসতে? আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আসলে আমি আর অরণ্য একটা জরুরি কাজে বাহিরে যাচ্ছি, যার জন্য ব্যাগ পোত গুছাতে সময় লেগে গেছে। আচ্ছা, এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো। ইনা আর সায়মা খাবারের টেবিলে বসে যায়। পাশের চেয়ারে অরণ্য বসে আছে। অরণ্য নিজের খাওয়া শুরু করে দেয়, তবে ইনা সিঁড়ির কাছে থাকা রুমের দিকে বারবার তাকিয়ে দেখছে।
ইনা রেহানা বেগমের জন্য অপেক্ষা করছে, কিন্তু রেহানা বেগমের রুমের দরজা বন্ধ দেখে ইনা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, সাইমা মা কোথায়? ওনার রুমের দরজা বন্ধ কেন? উনি কি খাবার খেতে আসবেন না? ইনা কথা শুনে সাইমা অরণ্যর দিকে তাকায়। অরণ্য নিজের খাওয়া বন্ধ করে ইনায়াকে উদ্দেশ্য করে বলে, আম্মু নিজের রুমে নাস্তা করেন, সকলের সাথে টেবিলে বসে খাবার খাওয়া ওনার পছন্দ না। আপনি খাবার খাওয়া শুরু করেন, দেরি হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনা অবাক হয়, রেহানা বেগম কেন সকলের সামনে খাবার খাওয়া পছন্দ করেন না? রেহানা বেগম যথেষ্ট ভদ্র আর বিনয়ী মহিলা, পরিবারের সকলের সাথে খাবার না খেয়ে আলাদা রুমে খাবার খাওয়ার মতো অহংকারী মানুষ উনি না। আর সন্তানরা খাবার খাবে আর মা সেটা দেখে তৃপ্তি অনুভব করবে, এটাই সকল মায়ের চাওয়া থাকে। ইনা অরণ্যর কথা অনুযায়ী খাবার খাওয়া শুরু করে, এরপর খাবার খাওয়া শেষ করে সাইমা নিজের রুমে চলে আসে। অরণ্য আর ইনা সিঁড়ি দিয়ে উপরে চলে আসে। অরণ্য বেশ শান্ত আর চুপচাপ ছিল এতক্ষণ। ইনা আর অরণ্য রেডি হয়ে নিচে নামে, এরপর সাইমার থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠে বসে। ইনা গাড়িতে বসে আছে, তার পাশে বসে ল্যাপটপে কাজ করছে। অরণ্যর চোখ মুখ জুড়ে গম্ভীরতা রয়েছে, গাড়িতে এখন নীরবতা বিরাজ করছে। ইনা হঠাৎ করে জিজ্ঞেস করে, অরণ্য, আমাদের বিদায় দেওয়ার জন্য মা কেন আসলেন না? আমরা এতদিনের জন্য বাহিরে যাচ্ছি, উনি কি সেটা জানেন না? ইনার মুখে ওর মায়ের কথা শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মনোযোগ সরিয়ে ইনার দিকে তাকায়। অরণ্য গম্ভীর কণ্ঠে বলে, না আম্মু আমাদের বিদায় দিয়ে কখনো আসবে না। কারণ আম্মু আমাকে অপছন্দ করেন। কেন? সব কেন? উত্তর হয় নাই না। একজন মা কেন তার ছেলেকে অপছন্দ করবে? তার সন্তান এতদিনের জন্য কোথাও যাচ্ছে, তাকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছা কি তার করে না? যেই কারণে আপনি আমাকে ঘৃণা করেন, সেই কারণে আমার আম্মুও আমাকে ঘৃণা করে। আমি আপনাকে ঘৃণা করি না অরণ্য। ভালো ও তো বাসেন নাই না। যাকে নিজের আপন মা ঘৃণা করে তাকে অন্য নারী কি বা ভালোবাসবে? এই অরণ্য রাজ চৌধুরীর জীবন যুদ্ধে বড্ড একা। অরণ্যর কথার মানে ইনা বুঝতে পারে না, শুধু তার বোকা বোকা নয়নে অরণ্যর দিকে তাকিয়ে থাকে। গাড়িতে থাকা অবস্থায় অরণ্য আর কোনো কথা বলে নাই ইনার সাথে। অরণ্যর সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে নিজের কাজের উপর রেখেছে, ইনার দিকে ফিরেও দেখে নাই। ইনার বড্ড অভিমান হয় অরণ্যর উপর, লোকটা কি তার কথায় রাগ করেছে। সকালে অরণ্যর মুড একদম পারফেক্ট ছিল, কিন্তু খাবারের টেবিলে ইনার মুখে নিজের মায়ের নাম শুনে অরণ্যর মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সকাল প্রায় 10টা, ইনা আর অরণ্যর গাড়ি রেল স্টেশনের সামনে এসে পৌঁছায়। অরণ্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায়, পাশ থেকে গাড়ির দরজা খুলে ইনা নামে। অরণ্য ড্রাইভারকে বিদায় জানিয়ে ট্রেনের টিকিট পকেট থেকে বের করে স্টেশনের ভিতরে চলে যায়। ইনা সেখানে দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর অরণ্য ফিরে আসে আর বলে, ইনা ট্রেনের টিকিট ঠিক আছে। অল্প সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দিবে, চলুন যাওয়া যাক। অরণ্যর মুখে ইনার নাম শুনে ইনার মনে প্রশান্তি বয়ে যায়, অরণ্য অবশেষে তার সাথে কথা বলেছে। তাহলে কি অরণ্যর রাগ ইনার উপর থেকে কমে গেছে? ইনা শান্ত গলায় বলে, অরণ্য, আপনার রাগ কি শান্ত হয়েছে? আসলে সকালে তখন মায়ের কথা জিজ্ঞেস করার জন্য সরি। ইনার মুখ থেকে সরি কথাটা শুনে অরণ্য ওর দিকে অবাক নয়নে তাকায়। সকালের ঘটনার জন্য ইনার উপর রাগ করে নাই অরণ্য, শুধু মায়ের কথা শুনে তার মনে জমে থাকা কষ্টের আগমন ঘটে, যার জন্য অরণ্য চুপচাপ থাকে। এতক্ষণ একজন সন্তানের জন্য মায়ের চোখে ঘৃণা দেখা সহজ কথা না। তবে ইনা আজ প্রথম অরণ্যকে সরি বলেছে। ইনার চোখে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে। ইনা কি তবে অরণ্যর রাগ দেখে ভয় পায়? কিন্তু ইনা এতটা ভীতু মেয়ে না। তাহলে কি ইনার কষ্ট হচ্ছে অরণ্যর এমন ব্যবহার দেখে? অরণ্য মৃদুস্বরে জবাব দেয়, ইনা, আপনার উপর রাগ করে থাকার কোনো যথার্থ কারণ আছে কি? আর সকালে খাবার টেবিলে মায়ের কথা জিজ্ঞেস করা আপনার অন্যায় বা অপরাধ ছিল না? বাড়ির বউ হিসাবে সকলের খাওয়া দাওয়ার বিষয়ে জানার বা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে। অরণ্যর কথা শুনে ইনার মুখে হাসি উঠে। তাহলে কি অরণ্য তার প্রতি রাগ বা অভিমান করে নাই? ইনা বলে, তবুও আমার কোনো বিষয় না জেনে কথা বলা ঠিক হয় নাই। মায়ের আর আপনার সম্পর্ক কেমন তা আমার জানা ছিল না। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি। ইনা, আপনার যদি কষ্ট হয় তাহলে আপনার কি সত্যি খারাপ লাগে? নিজের শেউর উপর এত মায়া জন্মানো কিন্তু ঠিক নাই না। কারণ মায়া থেকে ভালোবাসার জন্ম হয়।
অরণ্য ভালোবাসার কথাটা এই ইনার ভাগ্য নাই। কারণ এই ইনা এতটা অভাগা যে ও যাকে ভালোবাসে সে তার জীবন থেকে হারিয়ে যায় বা তাকে প্রতি ঘৃণা করে দূরে সরে যায়। অরণ্য আর ইনার জীবন এক নদীর দুই তীরের মতো যাদের মধ্যে হাজার যোগসূত্র রয়েছে। রেল স্টেশনে অনেক মানুষের ভিড় রয়েছে যার জন্য অরণ্য ইনার দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। অরণ্য বলে, ইনা হাত ধরেন। অনেক মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারেন। ইনা অরণ্যর হাত শক্ত করে ধরে অরণ্য আর ইনায় রেল স্টেশনের ভিতরে চলে যায়। অনেক মানুষের সমাগম সেখানে। তবে তারা সফলভাবে ট্রেনের ভিতরে উঠতে পারে। অরণ্য তাদের জন্য ভিআইপি সিট বুক করছে। ইনা আর অরণ্য এখন সেখানে বসে আছে পাশাপাশি দুইটো সিট, কিন্তু তাদের অপর সিটে দুইজন বৃদ্ধ মহিলা আর পুরুষ বসে আছে। যদিও তাদের সিট ভিআইপি, কিন্তু ট্রেনে হাজার হাজার মানুষের ভিড় যার জন্য এর চেয়ে ভালো আয়োজন করা যায় নাই। সামনে বসে থাকা বৃদ্ধ দম্পতির দিকে ইনা আর অরণ্য দুইজনে হাসে, তার একসাথে অনেক সময় কথা বলে। অরণ্য যথেষ্ট মিশুক, সকলের সামনে টাকা পয়সার অহংকার তার মধ্যে একদম নাই। আর ইনা সকলের সাথে কথা বলতে পছন্দ করে আর বয়স্ক লোকের সম্মান তারা দুইজনে করে। বৃদ্ধ লোক বলে, আচ্ছা তোমরা কি বিবাহিত? তোমাদের কি প্রেম করে বিয়ে হয়েছে না পারিবারিকভাবে? বৃদ্ধ লোকের কথা শুনে অরণ্য আর ইনা একে অপরের দিকে তাকিয়ে দেখে ইনা চুপ থাকে। অরণ্য উত্তর দেয়, জি আমরা বিবাহিত। তবে আমাদের বিয়ে ভালোবেসে হয় নাই, আমরা বিয়ের আগে একে অপরকে অপছন্দ করতাম। কিন্তু তবুও পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়েছে, তাই এখন আমরা জানি না এটা কি ম্যারেজ। অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা আর পুরুষ হেসে দেয়। ইনার এমন করে বিয়ের কথা শুনে লজ্জা করছে। বৃদ্ধ মহিলা বলে, শুনো, যেই বিয়ের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে, তারা এক অপরকে অপছন্দ করে, সেই বিয়ে টিকে থাকে। ভালোবাসা কথাটা অদ্ভুত। অনেক মানুষ সারা জীবন ভালোবাসি কথাটা বলে, কিন্তু আমাদের মনে তার প্রতি শুধু বিন্দু মায় অনুভূতি থাকে। আবার অনেকে ভালোবাসি কথাটা না বলে ও ভালোবাসে। ইনা আর অরণ্য তাদের সাথে বেশ অনেক সময় কথা বলে। প্রায় দুপুর 12টা বাজে এখন। ইনা এত সকালে ঘুম থেকে ওঠার কারণে তার চোখে অনেক ঘুম। অরণ্য দেখে ইনা ঘুমিয়ে পড়েছে, সে তার কাছে যায়, ইনার মাথা নিজের কাঁধে রাখে। ইনা মনে হয় একটু আরাম পেয়েছে, যার জন্য সে শান্তিতে অরণ্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইভান আজকে অফিসে এসেছে। মিলন সাহেব ইনার পরিবর্তনে কোম্পানির দায়িত্ব ইভানের হাতে দিয়েছে। ইভান এখন তার কেবিনে বসে অফিসের ফাইল চেক করছে, তবে প্রতিটা ফাইল সহ ব্যাংক অ্যাকাউন্ট দেখে সে অবাক হয়ে যায়। কোম্পানির প্রতিটা কাগজে আসল মালিক হিসাবে মিলন সাহেবের নাম দেওয়া আছে। ইনার ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানির তরফ থেকে সামান্য কিছু পারিশ্রমিক যেত। তাহলে কি ইনা প্রায় বিনা বেতনে এত বছর কোম্পানির জন্য কাজ করছে? ইনার সম্পত্তির পরিমাণ বেশি নাই, অতি সামান্য, শুধু তার একটা নিজস্ব ব্র্যান্ড আছে যা এখন অনেক পপুলার। ইনা কোম্পানি জয়েন করার পর কোম্পানির উন্নয়ন আরও বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ইভান তার সামনে থাকা সকল ফাইল দেখে বুঝতে পারে ইনা এই কোম্পানি থেকে নিজের জন্য কিছুই নেয় নাই। শুধু সামান্য কিছু পারিশ্রমিক নিয়েছে যা তার প্রাপ্য। তাহলে কি ইনা লোভী মেয়ে না? ইভান তার চেয়ার ছেড়ে উঠে যায়, এরপর জানালার দিকে তাকিয়ে ভাবে, ইনা কি সত্যি এত ভালো মেয়ে? ওর প্রতিটা কাজ বলে দিচ্ছে ও কতটা যোগ্য আর পরিশ্রমী। ইনা যা করেছে আমাদের জন্য তা অন্য কেউ করব না। তাহলে কি ইনার প্রতি করা আমার ধারণা ভুল? ইনায়াকে হারিয়ে কি আমি ভুল করলাম? বিকাল প্রায় 4টা ট্রেন এসে পৌঁছায় গন্তব্যে। ইনা আর অরণ্য ট্রেন থেকে নামে। এরপর সেই বৃদ্ধ পুরুষ আর মহিলাকে বিদায় জানিয়ে তারা রূপনগরের উদ্দেশ্যে রওনা দেয়। ইনা এখন একটা রিকশার মধ্যে বসে আছে, পাশে বসে আছে অরণ্য। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠছে। রিকশা করে কোথাও যাওয়ার অভ্যাস অরণ্যর নাই, তাই সে বেশ ভালো সমস্যা হচ্ছে। রূপনগর যখন তারা পার হয় তখন ইনা এক অদ্ভুত অনুভূতি হয়, আজ প্রথম সে তার নানার বাড়িতে এসেছে। ছোটবেলা থেকে বাবার মৃত্যুর পর আপনজন হিসাবে মাকে জেনে এসেছে ইনা। কিন্তু মায়ের মৃত্যুর পর ইনার রক্তের সম্পর্কে কাউকে জানত না। ইনা রিকশা চালানো লোককে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে মৃত শফিক তালুকদার নামে কি কোনো মানুষকে আপনি চিনেন? তার একজন ছেলে ছিল যার নাম সাফায়াত, যিনি অ্যাক্সিডেন্ট মারা গেছে। শফিক সাহেবের কথা শুনে রিকশাওয়ালা রিকশা থামিয়ে পিছনে ফিরে তাকায় আর বলে, আপনি শফিক সাহেবের কে হন? ওনার মারা যাওয়ার পর এই গ্রামে ওনার পরিচয় বা আত্মীয় কেউ কখনো আসে নাই। শফিক সাহেব আমার পরিচিত।
আপনি কি ওনাকে বা ওনার ছেলে সাফায়াতকে জানেন? শফিক সাহেব অনেক ভালো লোক ছিলেন, এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু ধনী হওয়ার পর ওনার মনে কেন অহংকার ছিল না, সবসময় সবার সাথে হাসি খুশি মনে কথা বলতেন। প্রায় 10 বছর আগে উনি মারা যান। আচ্ছা, ওনার সন্তানদের বিষয়ে কি জানেন আপনি? শফিক সাহেবের 2জন সন্তান ছিল। এক মেয়ে যে শহরে পড়াশোনা করত কিন্তু সেখানে এক ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করে ফেলে। আর এক ছেলে সাফায়াত, যে প্রায় 5 বছর আগে অ্যাক্সিডেন্ট মারা যায়। সাফায়াত আর তার মায়ের কথা শুনে ইনা বুঝতে পারে এই লোক হয়তো তার পরিবারের বিষয়ে অনেক তথ্য জানে। আর ওনার বয়স যেটুকু আছে তাতে তার মামার বিষয়ে ওনার ধারণা থাকতে পারে। ইনা বলে, আচ্ছা সাফায়াত, মৃত্যুর পর ওনার লাশ কি এই গ্রামে নিয়ে আসা হয়েছে? ওনার লাশ কি আপনার নিজের চোখে দেখেছেন? দেখেছি, সাফায়াতের জানাজাও পড়েছি আমি। আর ওই যে দূরে একটা কবরস্থান দেখছেন, সেখানে ওনাকে কবর দেওয়া হয়েছে। ইনার চোখ যায় দূরে কবরস্থানের দিকে, সেখানে স্পষ্ট লেখা আছে রূপনগর গোরস্থান। তাহলে কি সত্যি সাফায়াত মারা গেছে? কিন্তু এত বছর সাফায়াতের নাম করে এসএসএ কোম্পানির দায়িত্ব কে পালন করেছে? তাহলে কি সত্যি ইনার অজানা সেও আছে? কিন্তু কে সে? তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে এসে দাঁড়ায় ইনা আর অরণ্যর গাড়ি। রিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করে ইনা গেটটা পার হয়ে ভিতরে ঢুকে যায়। ইনার নানা প্রায় 10 বছর আগে মারা গেছে আর ওর নানি মৃত্যুর প্রায় অনেক দিন হয়ে গেছে, যার জন্য তার আত্মীয় বলতে বাড়িতে কেউ নাই। তবে বাড়িটা যথেষ্ট পরিষ্কার সুন্দর করে সাজানো, যেন মনে হচ্ছে কেউ এখনো এই বাড়িতে থাকে। ইনায়ন কৌতূহল নিয়ে বাড়ির সদর দরজায় নক করে, ভিতর থেকে কোনো উত্তর না আসায় সে আবার জোরে শব্দ করে। দরজার কারো শব্দ শুনে ভিতর থেকে 2জন বৃদ্ধ মহিলা বের হয়ে আসে। তাদের পরনে সাদা শাড়ি ছিল এবং চোখে জোড়া চমৎকার সাদা ফ্রেম দিয়ে ঢাকা ছিল। ইনার কাছে তারা অপরিচিত, কারণ ছোটবেলা কোনো ঘটনা এখন তার স্মরণে নাই। বৃদ্ধ মহিলারা অল্প সময় ইনার মুখের দিকে তাকিয়ে থাকে, মনে হয় ইনার পরিচয় মনে করার চেষ্টা করছে। অবশেষে তারা ব্যর্থ হয় ইনার চেহারা দেখে তার পরিচয় শনাক্ত করতে, তাই বৃদ্ধ মহিলার মধ্যে একজন জিজ্ঞেস করে, তোমার পরিচয় কি? এই তালুকদার বাড়িতে আসার কারণ কি তোমার? এই বাড়ির কারোর সাথে কি তোমার পূর্ব পরিচয় আছে? বৃদ্ধ মহিলার করা কথা শুনে ইনা আর অরণ্য একে অপরের দিকে তাকায়। ইনা তাদের কথার জবাবে বলে, আমার নাম ইনা। তালুকদার বাড়ির কর্তা শফিক তালুকদারের বড় মেয়ে, এনির একমাত্র মেয়ে আমি। অনেক দিন যাবৎ শহরের থাকার কারণে গ্রামে নানার বাড়িতে কখনো আসা হয় নাই। আজ প্রথম এসেছি। ইনার মুখে তার নানা আর মায়ের নাম শুনে বৃদ্ধ মহিলারা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে একজন যত দ্রুত সম্ভব ছুটে যায়, উপরে সিঁড়ি বেয়ে সে কোথায় যেন চলে যায়। আর অন্যদিকে অন্য একজন বৃদ্ধ মহিলা তার চোখ থেকে চশমা খুলে ফেলে, এরপর চোখের পানি মুছে স্পষ্ট নয়নে ইনার দিকে দেখে। ইনা অবাক করা নয়নে সবকিছু দেখে যাচ্ছে, এখানে কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। ইনার কোনো কথা জিজ্ঞেস করার আগে সামনে থাকা বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে আসে। বৃদ্ধ মহিলা ইনার মাথায় হাত রাখে, তার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজ প্রায় 10 বছর পর তালুকদার বাড়ির বংশধর ফিরে এসেছে। তোমার নানু মারা যাওয়ার আগে তোমার মায়ের কথা সবসময় বলতো, অনেক কান্না করেছে নিজের মেয়েকে দেখার জন্য। কিন্তু ওনার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার আগে উনি মারা যান। আজ যদি তোমার নানু বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। ইনা নিজের নানুর বিষয়ে আজ প্রথম শুনছে, কারণ ছোটবেলা তার মা নিজের বাবার বাড়ির বিষয়ে কোনো ঘটনা তাকে বলে নাই। তবে ইনা অবাক হয় ওনাকে তার নানুর বিষয়ে কথা বলায়, উনি কি করে তার নানুর কথা জানেন। আর এই তালুকদার বাড়িতে বৃদ্ধ মহিলারা কোথা থেকে এসেছে? ইনা জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কে? তালুকদার বাড়ির প্রতুইকে মারা গেছেন, তাহলে আপনাদের কি পরিচয়? ইনার কথা শুনে তার সামনে থাকা বৃদ্ধ কোনো কথা বলতে যাবে তার আগে পিছন থেকে লাঠির আওয়াজ শুন যায়। ইনা সেই দিকে তাকিয়ে দেখে সেখানে প্রায় 100 বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, যার জন্য একজন যথেষ্ট শক্ত আর সুন্দরী। ইনা এত বৃদ্ধ মহিলা দেখে অবাক হয়, তারা সকলে ইনার দিকে এগিয়ে আসে। ইনার আবার তার কথা জিজ্ঞেস করে, আপনাদের পরিচয় কি? তালুকদার বাড়িতে আপনারা কেন থাকেন? আমরা সকলে অসহায় বৃদ্ধ। তোমার নানু মারা যাওয়ার আগে এই বাড়ি বৃদ্ধা আশ্রমের নামে দান করে দিয়ে গেছে, যার জন্য প্রায় 100-ও বেশি মানুষ এই বাড়িতে থাকে, যারা প্রত্যেকে বৃদ্ধ।
বৃদ্ধা আশ্রম কথাটা শুনে ইনা যথেষ্ট অবাক হয়। সে খেয়াল করে সামনে থাকা দেয়ালে স্পষ্ট করে লেখা আছে বৃদ্ধা আশ্রম। এই জন্য কি বাড়ির ভিতরে ঢোকার সময় সবকিছু পরিষ্কার আর পরিপাটি করে সাজানো লাগছিল তার কাছে। ইনায় নিশ্চয় হয় যে তার নানু হয়তো তার পরিচয় তখন জানতেন না, যার কারণে এই বৃদ্ধা মানুষদের থাকতে দিয়েছে। ইনা বিরক্ত হয় না, বরং সে হাসি মুখে এগিয়ে যায় সকলের কাছে। ইনা সকল বয়স্ক মহিলার পায়ে হাত দিয়ে সালাম করে এরপর বলে, আমার নানুর বিষয়ে আমার কখনো শুনি নাই, তবে উনি মারা যাওয়ার আগে এই বাড়ি বৃদ্ধা আশ্রমের নামে দান করে গেছেন, যার মানে উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন আর নানুর সিদ্ধান্তে আমার কোনো অভিযোগ নাই। অরণ্য এতক্ষণ অনেক সময় ধরে সব কথা শুনে যাচ্ছে, তবে ইনার কথায় সে মুগ্ধ হয়। সত্যি বলতে ইনা মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী আর দয়ালু মানসিকতার মেয়ে। তালুকদার বাড়ির আয়তন দেখে মনে হচ্ছে যদি ইনা এই বাড়ি বিক্রি করে দিত তাহলে অনেক টাকার মালিক হতে পারত। কিন্তু ইনা তা না করে নিজের নানুর সিদ্ধান্তের সম্মান করেছে। ইনার প্রতিটা আচরণে অরণ্য খুশি হয় আর ওর প্রতি শ্রদ্ধাশীল হয়। বৃদ্ধ আশ্রমে থাকা বৃদ্ধরা ইনার কথা শুনে অবাক হয়, কারণ তারা মনে করছিল ইনা হয়তো তাদের এখানে থাকা পছন্দ করবে না। কিন্তু ইনা মুখে এমন কথা শুনে তারা খুশি হয়। বৃদ্ধ মহিলা বলে, এখন মনে হচ্ছে তুমি এই তালুকদার বাড়ির বংশধর। তোমার নানু মারা গেছেন তো কি হয়েছে, আমরা সবাই তোমার নানু। এই বাড়িতে তুমি যতদিন থাকবে সব ধরনের আদর যত্ন করব আমরা। ধন্যবাদ আপনাদের। সত্যি বলতে আপনাদের দেখে আমার অনেক ভালো লাগছে। কিন্তু ইনা, তোমার পাশে এই লোককে? উনি অরণ্য, আমার স্বামী। বিবাহিত জীবনে প্রথম ইনা অরণ্যকে স্বামী হিসাবে সকলের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। অরণ্য ইনার দিকে তাকিয়ে দেখে ইনা হাসি মুখে কথাটা বলে। ইনার বলা কথা শুনে অরণ্যর মন প্রশান্তিতে ভরে যায়। তাহলে কি ইনা তাকে স্বামী হিসাবে মেনে নিয়েছে? ইনা অরণ্যকে ইশারা করে সবার সাথে ভালো করে কথা বলার জন্য। অরণ্য মুখে মুচকি হাসি বজায় রেখে বিনয়ের সাথে বলে, আসসালামু আলাইকুম, আমি অরণ্য, ইনার স্বামী আর এই তালুকদার বাড়ির নাতিন জামাই। অরণ্য মুখে নাতিন জামাই কথা শুনে সব বৃদ্ধ খুশি হয়ে যায়, তার দিকে এগিয়ে আসে। অরণ্যকে রুমে নিয়ে যায়। ইনার নানু মারা যাওয়ার আগে যে রুমে থাকতো তাদের সেই রুমে থাকতে দেওয়া হয়। অরণ্য আর ইনা যথেষ্ট খুশি। ইনার রুমে প্রবেশ করে ঘরের প্রতিটা জায়গায় ইনা দেখতে থাকে। ইনার চোখ যায় সামনে থাকা দেয়ালে, সেখানে তার মা আর নানুর ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। প্রায় 15 বছর পর নিজের মায়ের ছবি দেখছে ইনা, তার চোখ পানি দিয়ে ভিজে যায়। আর তার নানুকে হয়তো সে জীবনের প্রথম দেখছে। ইনার দেখার মাঝে অরণ্য বলে, ইনা ফ্রেশ হবেন না? অনেক সময় ধরে জার্নি করে এসেছেন, যার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। অরণ্যর কথা শুনে ইনা ছবি থেকে চোখ সরিয়ে ওয়াশরুমে চলে যায় আর অরণ্য বিছানায় শুয়ে একটু রেস্ট নিতে থাকে। অন্যদিকে ইভান অফিস থেকে বাড়ি ফিরে আসে। আজকে তার মন বড্ড বেশ খারাপ। বুকের ভিতরে কেমন জানি ছটফট করছে, যেন সে তার খুব আপন একজন মানুষকে হারিয়ে ফেলেছে। ইভান নিজেকে শান্ত করতে পারছে না, যার জন্য সে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে দেখে অরুণা বেগম রান্নাঘরে বসে কাটাকুটি করছেন। ইভান তাকে দেখে কোনো কথা না বলে চলে যায়। কিন্তু সিঁড়ির কাছে গিয়ে তার পা থেমে যায়। সে আবার ফিরে আসে তার মায়ের কাছে। অরুণা বেগম খেয়াল করে ইভান তাকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। অরুণা বেগম বলে, কি হয়েছে ইভান? তুমি কি কোন কথা বলতে চাও আমাকে? ও আসলে ইনা কোথায় এখন? মানে ইনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, যার জন্য জিজ্ঞেস করছি। অরুণা বেগম অবাক হয় হঠাৎ করে ইভানের মুখে ইনার নাম শুনে, কিন্তু সে ভাবে হয়তো বিজনেসের কোনো কাজ আছে। ইভান যেহেতু নতুন করে অফিসে জয়েন করেছে, তার হয়তো কোনো ফাইলের বিষয়ে ইনার থেকে তথ্য জানতে হতে পারে। অরুণা বেগম বলে, ইনা আর কোথায় থাকবে? ওর শ্বশুর বাড়িতে। তবে বিয়ের পর ইনা আর অরণ্য কোথাও ঘুরতে যায় নাই, যার জন্য তারা হানিমুনে গেছে। কোন দেশে ঘুরতে গেছে জানি না। অরুণা বেগমের মুখে ইনা আর হানিমুনে যাওয়ার কথা শুনে ইভান এক পা পিছিয়ে যায়। তাহলে কি ইনা অরণ্যকে নিজের স্বামী হিসাবে মেনে নিয়েছে? তারা কি একসাথে সময় কাটানোর জন্য হানিমুনে গেছে? ইনা কি সত্যি অরণ্যকে ভালোবেসে ফেলেছে? ইভান আর কোনো জবাব দেয় না। সে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। ইভান রুমে প্রবেশ কর দরজা বন্ধ করে দেয়, এরপর ফোন বেডে রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়।
ওয়াশরুমের পানি গড়িয়ে পড়ছে, ইভানের সমস্ত শরীরে পানি বেয়ে যাচ্ছে, কিন্তু তার চোখের পানিও হয়তো সেই পানির সাথে মিশাচ্ছে। ইভানের এখন নিজের উপর রাগ হচ্ছে, সে তার নিজের ভুলের কারণে ইনায়াক হারিয়ে ফেলেছে। তার বউকে নিজের দাঁড়িয়ে থেকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়েছে। এর থেকে কি বলেন পাপ হতে পারে? কিন্তু ইভান হঠাৎ করে ইনার জন্য কষ্ট লাগছে কেন, সে কি তবে ইনায়াকে ভালোবেসে ফেলেছে? অন্যদিকে ইনা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, ইনার চুল গড়িয়ে পানি পড়ছে, যদিও সে বিষয়ে তার কেন খেয়াল নাই। ইনা জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা তার মনে পড়ে যায়, তার চোখ শুধু তার মায়ের ছবির দিকে সীমাবদ্ধ থাকে। ইনা এগিয়ে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে আছে অরণ্য এতক্ষণ ইনার বিষয় খেয়াল করে। অরণ্য বেড থেকে উঠে আয়নার সামনে আসে, এরপর ইনার হাত থেকে টাওয়াল নিয়ে নেয়। অরণ্য টাওয়াল দিয়ে অরণ্যর মাথা মুছে দিতে থাকে। ইনার হুঁশ ফিরে আসে, সে অরণ্যর দূরে সরে যেতে চায়, তখন অরণ্য বলে, ভিজা চুলে দাঁড়িয়ে থাকলে জ্বর এসে যাবে। ইনা তাকিয়ে থাকে অরণ্যর দিকে, অরণ্যর কেয়ার ভালোবাসা সব ইনার ভালো লাগে এখন। অরণ্য মানুষটা সত্যি অনেক ভালো, জীবনে আজ অবধি তার খেয়াল অন্য কেউ রাখে নাই। ইনা মনে মনে বলে, অরণ্য, ভাগ্যক্রমে পাওয়া আপনি আমার জীবনের সবচেয়ে অমূল্য উপহার। খুব যত্ন করে আগলে রাখতে চাই, যাতে জীবন থেকে কখনো হারিয়ে না যান। নারীর শুধু যত্নে আর ভালোবাসায় আটকে। অতীতকে ভুলে যাওয়া যায় যদি তোমার জীবনে যোগ্য আর যত্নবান কোনো মানুষ আসে। 30 তারিখ থেকে পরীক্ষা, যার জন্য প্রচুর পড়াশোনার চাপ যাচ্ছে, তবে এখন থেকে প্রতিদিন গল্প পাবেন।